हाई डियर स्टूडेंट्स तुम्हारे सबाइके बांगलार स्कूले वेलकाम। चलो आज के आमरा आलोचना करब तुम्हारे उच्च माध्यमिक राष्ट्रविज्ञानेर पंचम अध्यायेर एकटी गुरुत्वपूर्ण प्रश्न मार्क्सवादेर मूल सूत्रगुली आलोचना करो अथवा मार्क्सवादेर मौलिक उपादानगुली आलोचना करो। এই নোটের পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। দেখো এই নোটটি পড়ার আগে প্রথমে কি পয়েন্ট আছে সেগুলো ভালো করে মুখস্থ করবে। তোমাদের প্রতিবারই বলেছি যখন এলকিউ প্রশ্ন মুখস্থ করতে যাবে তখন আগে পয়েন্টগুলো ভালো করে পড়ে নেবে, দেন পয়েন্টের ভেতরে কি আছে সেগুলো একটু বুঝেই তোমরা লিখতে পারবে। আমি জাস্ট তোমাদেরকে নোটটি হালকা করে এক্সপ্লেন করে দিচ্ছি। ওকে, দেখো প্রথমে পয়েন্ট রয়েছে ভূমিকা, এরপরে রয়েছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, তারপরে রয়েছে ঐতিহাসিক বস্তুবাদ। ঐতিহাসিক বস্তুবাদের ক্ষেত্রে আমরা আবার দুটো পয়েন্ট পড়ব, একটা হচ্ছে মূল কাঠামো ও পরিকাঠামো, আর একটা হচ্ছে মানব ইতিহাসের পরিবর্তনের কারণ। 3 নম্বর হচ্ছে উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব, আর 4 নম্বর পয়েন্ট রয়েছে শ্রেণী সংগ্রাম, 5 নম্বর রাষ্ট্রতত্ত্ব। শেষে আমরা মূল্যায়ন, সমালোচনা এবং উপসংহার দিয়ে নোটটি শেষ করব। ওকে, দেখো প্রথমে ভূমিকা। ভূমিকাতে কি বলা রয়েছে, কার্ল মার্কসের নাম অনুসারে মার্ক্সবাদের নামকরণ হয়েছে। তাহলে মার্ক্সবাদ কিভাবে নামকরণ হয়েছে তোমরা বুঝতে পারলে। মার্ক্সবাদ একটি বস্তুবাদ দর্শন এবং বৈজ্ঞানিক সমাজতন্ত্র এই মতবাদ আদর্শের মুখ্য তত্ত্ব। তাহলে এই মতবাদ আদর্শের মুখ্য তত্ত্ব কি, বৈজ্ঞানিক সমাজতন্ত্র, এবং মার্ক্সবাদ একটি কি, বস্তুবাদ দর্শন। ওকে, দেখো মার্ক্সবাদের মূল সূত্রগুলি নিম্নে আলোচনা করা হলো। তাহলে প্রথম হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ। দ্বন্দ্বমূলক বস্তুবাদের উপর ভিত্তি করে মার্ক্সবাদের ইমারত গড়ে উঠেছে, অর্থাৎ মেইন জিনিসটাই গড়ে উঠেছে। দেখো স্ট্যালিনের মতে দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূল বক্তব্য হলো জগৎ প্রকৃতগতভাবে বস্তুময়, অর্থাৎ জগৎকে যদি আমরা দেখি তাহলে জগৎ কি, বস্তুময়, অর্থাৎ বস্তুর দিকে মুখী। যে কোনো জিনিসের ক্ষেত্রে দেখবে জগৎটা কি, বস্তুর উপরে নির্ভরশীল। দেখো প্রতিটি বস্তু, জগতের প্রতিটি বস্তু পরস্পরের উপর কি নির্ভরশীল এবং পরস্পরের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। বস্তু মানে এই জগতে তুমি যা কিছু দেখছো সেগুলো কি বস্তু বলছে, আর এই জগতে প্রত্যেকটা বস্তুই পরস্পরের উপর নির্ভরশীল। ওকে, যদি আমরা জাস্ট এক্সাম্পল হিসাবে শিক্ষক এবং ছাত্রের উদাহরণ নিই, দেখবো ছাত্ররাও শিক্ষকের উপর নির্ভরশীল, আবার পক্ষান্তরে আমরা এটা বলতে পারি শিক্ষকরাও কিন্তু ছাত্রদের উপর নির্ভরশীল। যদি শিক্ষার্থী না থাকে তাহলে শিক্ষকের কোনো ভ্যালু নেই। আবার আবার মনে করো যে শিক্ষার্থী আছে, ছাত্রছাত্রী আছে, কিন্তু শিক্ষক নেই, সেক্ষেত্রেও একই ব্যাপার, তাই না? তো নেক্সট দেখো ঐতিহাসিক বস্তুবাদ। ঐতিহাসিক বস্তুবাদের মূল কথা হচ্ছে মার্ক্সের তত্ত্বের মূল নীতির মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হলো ঐতিহাসিক বস্তুবাদ। তো এই ঐতিহাসিক বস্তুবাদের মেন পয়েন্ট যেটা হচ্ছে মূল কাঠামো ও পরিকাঠামো। মার্ক্সের সর্বপ্রথম বৈজ্ঞানিক দৃষ্টিতে ইতিহাসের ব্যাখ্যা দিয়েছে। এটা মার্ক্স হবে না, শুধু মার্ক্স হবে। কার্ল মার্ক্স সর্বপ্রথম বৈজ্ঞানিক দৃষ্টিতে ইতিহাসের ব্যাখ্যা দিয়ে বলেন যে রাজনৈতিক, ধর্ম প্রভৃতি চিন্তাধারা নয়, সমাজের মূল কাঠামো হলো অর্থনৈতিক ব্যবস্থা। অর্থাৎ কার্ল মার্ক্সের মতে সমাজের মূল কাঠামো কি, অর্থনৈতিক ব্যবস্থা, কোনো রাজনীতি বা ধর্ম ইত্যাদি বিষয় নয়। এর উপর গড়ে ওঠে ধর্ম, নৈতিকতা, আইন, রাজনৈতিক প্রতিষ্ঠান ইত্যাদি যাবতীয় পরিকাঠামো। তাহলে কার্ল মার্ক্সের মতে মেইন জিনিস কি, অর্থনৈতিক জিনিসটা, অর্থাৎ টাকা পয়সার ব্যাপারটা, এবং এই টাকা পয়সার উপর বাকি জিনিসগুলো গড়ে ওঠে। নেক্সট, মানব ইতিহাসের পরিবর্তনের কারণ। দেখো কার্ল মার্ক্সের মতবাদ অনুসারে মানব সমাজের বিকাশের ইতিহাস হলো উৎপাদন ব্যবস্থার বিকাশের ইতিহাস। মানব সমাজের পরিবর্তনের মুখ্য কারণ উৎপাদন শক্তি এবং উৎপাদনের দ্বন্দ্ব। যদি আমরা ভালো করে পুরো মানব সমাজের ইতিহাস দেখি তাহলে দেখব মানব সমাজ ক্রমান্বয়ে কিন্তু পরিবর্তনশীল। তোমরা জাস্ট ভেবে দেখো, আজ থেকে 100 বছর আগের মানুষের যা কিছু প্রয়োজন ছিল আমাদের ক্ষেত্রে তা কিছু নাই, এবং আমাদের ক্ষেত্রে যে এই যে এখন ইন্টারনেটের ব্যবস্থা, মোবাইল, হ্যানো ত্যানো সব কিছু দেখো আমূল পরিবর্তন করে দিয়েছে। অর্থাৎ এক্ষেত্রে বিভিন্ন রকমের তোমার কি বলবো যে শ্রমিকদেরও আবির্ভাব ঘটেছে, তাই না? তো এইটাই বলছে কার্ল মার্ক্স যে মানব ইতিহাসের পরিবর্তনই হচ্ছে মেন কারণ। নেক্সট, উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব। উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব অর্থাৎ মার্ক্সের বক্তব্য হলো কাঁচামাল শ্রমের সংমিশ্রণে যে দ্রব্য উৎপাদিত হয় তার
সমস্তটাই আসলে শ্রমিকের শ্রমের ফসল। এই যে যা কিছু উৎপাদন হয়, মনে করো জামা কাপড় থেকে শুরু করে মোবাইল থেকে শুরু করে যাই কিছু হোক, এগুলো সব কারা তৈরি করে? এগুলো তো শ্রমিকরাই তৈরি করে, তাই কি না? তো এই শ্রমের ফসলই হচ্ছে এই সব জিনিসগুলোর মেন উৎস। নেক্সট পয়েন্ট যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে শ্রেণী সংগ্রাম। দেখো, লেনিনের মতে ঐতিহাসিকভাবে নির্দিষ্ট উৎপাদন ব্যবস্থায় উৎপাদনের উপকরণকে কেন্দ্র করে গড়ে ওঠা গোষ্ঠীকে শ্রেণী বলা হয়। তাহলে যে কোনো জিনিস উৎপাদনকে কেন্দ্র করে যারা তৈরি করে সেই বিষয়কে কেন্দ্র করে শ্রেণীটা গড়ে উঠছে। রিকার্ডো, অ্যাডাম স্মিথ প্রমুখের মতে সমাজের মূলত 3টি শ্রেণী রয়েছে: পুঁজিবাদী শ্রেণী, ভূস্বামী শ্রেণী আর শ্রমজীবী শ্রেণী। এগুলোর যদি তোমাদের আলাদাভাবে পয়েন্ট দেয়, শ্রেণী সংগ্রাম, তারপরে দেখবে যে তোমাদের এই দ্বন্দ্বমূলক বস্তুবাদকেও ডিটেলসে বর্ণনা করতে দেয়, ঐতিহাসিক বস্তুবাদকেও ডিটেলসে বর্ণনা করতে দেয়, অর্থাৎ এইগুলো 4+4 দিয়ে দেয় কিংবা একটাতে 8 দিয়ে দেয়, সেক্ষেত্রে ডিটেলস করার প্রয়োজন আছে। কিন্তু যদি প্রশ্নটা দেয় মূল সূত্রগুলি আলোচনা করো, সেক্ষেত্রে তোমরা জাস্ট শর্টকাটে লিখলেই হবে। তো এই শ্রেণীগুলো ডিটেলসে এখন পড়ার দরকার নেই। 5 নম্বর পয়েন্ট, রাষ্ট্রতত্ত্ব। দেখো, মার্ক্সবাদের অন্যতম মৌলিক উপাদান হলো রাষ্ট্রতত্ত্ব, যথা রাষ্ট্রের উৎপত্তি, অর্থাৎ রাষ্ট্র কীভাবে উৎপত্তি হয়েছে, এর প্রকৃতি, কার্যাবলী সংক্রান্ত তত্ত্ব। এঙ্গেলসের মতে অর্থনৈতিক বিকাশে একটি বিশেষ স্তরে অনিবার্যভাবে সমাজের শ্রেণীবিভাগ হলো, যখন সমাজের শ্রেণীবিভাগ হলো তখনই রাষ্ট্র প্রয়োজনীয় হয়ে উঠল। অনিবার্যভাবে এখানে লিখবে, যখন সমাজের শ্রেণীবিভাগ হলো তখনই রাষ্ট্র প্রয়োজনীয় হয়ে উঠল। নেক্সট দেখো, মূল্যায়নে কি বলা রয়েছে? মার্ক্সের কৃতিত্ব হলো তিনি এইগুলি বৈজ্ঞানিক ভিত্তির তত্ত্বে প্রতিষ্ঠিত করেছেন, অনুমান বা কল্পনা নয়, যুক্তি ও তত্ত্ব হিসাবে তিনি গ্রহণ করেছেন। সমালোচনা, মার্ক্সবাদের বিরোধী উদারনীতিবাদী যারা আছে তাদের মেন বক্তব্য হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানীর মূল অভিযোগ হলো এই তত্ত্বে, অর্থাৎ উদারনীতিবাদের রাষ্ট্রবিজ্ঞানী, একটু এখানে মিস্টেক হয়েছে, মার্ক্সবাদ বিরোধী উদারনীতিবাদের রাষ্ট্রবিজ্ঞানীর মূল অভিযোগ হলো এই তত্ত্বে অর্থনৈতিক বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মানে কার্ল মার্ক্স দেখলাম কিসের উপর বেশি গুরুত্ব দিয়েছে, এই পয়েন্টে দেখলাম অর্থনৈতিক ব্যবস্থার উপর বেশি গুরুত্ব দিয়েছে, এবং ধর্ম, সংস্কৃতি প্রভৃতিকে অস্বীকার করা হয়েছে। এটা হচ্ছে মেন সমালোচনা। উপসংহার কি? দেখো, উপসংহার আমরা বলতে পারি, মার্ক্সবাদের মৌলিক নীতিগুলির সমালোচনা সত্ত্বেও, এটা একটু মিস্টেক হয়েছে, সত্ত্বেও কথা বলা যায় যে রাষ্ট্রচিন্তার ইতিহাস এক অমূল্য সংযোজন। ওকে, তো আশা করি তোমরা এই নোটটি বুঝতে পেরেছো মোটামুটি, এবং চলো দেখা হবে নেক্সট ক্লাসে। তার আগে অবশ্যই ক্লাসটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে এইভাবে সাপোর্ট করতে থাকো। থ্যাংক ইউ, জয় হিন্দ।